আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। বন্ধুরা, আপনি কি জানেন খানা খাওয়ার পর আপনার টাট্টে কীভাবে হয় এবং আমাদের খানা কীভাবে হজম হয় তা আজ জানাবো। বন্ধুরা, একমাত্র এনার্জি বা শক্তির মাধ্যমে আমাদের শরীর কাজ করতে পারে। আর এনার্জি বা শক্তি আমরা পাই সব ধরনের খাদ্য থেকে এবং ডাইজেস্ট সিস্টেমের মাধ্যমে খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে। আমরা তো শুধু খাই এবং ওয়াশরুমে গিয়ে টাট্টি করে চলে আসি, কিন্তু আমরা কোনো খাদ্য খাওয়ার পর থেকে ওয়াশরুমে গিয়ে ফেলে আসা পর্যন্ত আমাদের ডাইজেস্ট সিস্টেম খুব বেশি পরিশ্রম করে। আর এই ভিডিওতে আমরা এটাই দেখব আমাদের ডাইজেস্ট সিস্টেম কীভাবে কাজ করে। ডাইজেস্ট সিস্টেম কোনো কিছু খাওয়ার আগ থেকে কাজ শুরু করে দেয়। যখন আমরা কোনো কিছু খাওয়ার জন্য চিন্তা করি তখনই আমাদের মুখে পানি চলে আসে। সেটা পানি নয়, সেটাকে সালিভা বলা হয়। যখন আমরা খাওয়ার দাঁত দিয়ে চিপাতে থাকি তখন দাঁতের সাহায্যে খাবারকে ছোট ছোট পিসের টুকরো টুকরো করি এবং সে খাবারের সাথে সালিভা মিক্স হয়ে যায়। আমাদের মুখের ভেতর সালিভা বানানোর একটা গ্ল্যান্ড বা মেশিন আছে যেখানে সালিভা বানানো হয় এবং কোনো কিছু খাওয়ার চিন্তা করার সাথে সাথে মুখের মধ্যে সেটাকে ছেড়ে দেওয়া হয়। সালিভার মধ্যে কিছু উপাদান বা এনজাইম আছে যা কার্বোহাইড্রেট এবং ফ্যাটের ডাইজেশন মুখের মধ্যে শুরু করে দেয়। আর সালিভার মাধ্যমে খানা নরম এবং তুলতুল হয়ে যায়, যা পেটের মধ্যে সহজে চলে যেতে পারে। চিপিয়ে খাওয়াকে বোলাস বলে, আর মুখ বোলাসকে গলার মধ্যে ধাক্কা দিয়ে নিয়ে যায়। গলার মধ্যে মূলত দুইটা রাস্তা আছে। একটা রাস্তার নাম হলো লাঞ্চ এবং দ্বিতীয়টা হলো স্টোমাক বা পেট। আর বোলাসকে চলে যেতে হয় পেটে, কিন্তু দুই রাস্তা হওয়ার কারণে খাদ্য লাঞ্চও যেতে পারে আবার স্টোমাকও বা পেটেও যেতে পারে। যদি খাদ্য লাঞ্চে চলে যায় তখন মানুষের জন্য হয়ে যায় বিপজ্জনক। গলায় কিন্তু ইপিগ্লটিস নামে একটা জিনিস আছে যা দরজার মতো, যা সব সময় খোলা থাকে এবং এটা বাতাসের একটা নল। কিন্তু যখন আমরা কোনো খাদ্য খাই বা পানি পান করি ইপিগ্লটিস বন্ধ হয়ে যায়, তখন কোনো খাদ্য বা পানি সে বাতাসের নলের মধ্যে যেতে পারে না। তখন খাদ্য ফুড পাইপলাইনে চলে যায়। ফুড পাইপলাইনকে ইসোফাগাসও বলা হয়। ফুড পাইপলাইন 25 সেন্টিমিটারের মতো লম্বা হয় আর ফুড পাইপের ভেতর থাকে ইলাস্টিকের মতো, আর এই জন্য খাদ্যকে পেটের মধ্যে ফেলতে পারে। আর সালিভার কারণে খাদ্য বা না আটকিয়ে খুব সহজে সরাসরি পেটের মধ্যে চলে আসে। ফুড পাইপের শেষাংশে কিছু মাসেলস থাকে যা খাদ্যকে পেটে পড়ার আগে আটকে দেয়। এই মাসেলসকে লোয়ার ইসোফাগাল বলা হয় বা এলিয়াস বলা হয়। যখন এলিয়াস রিল্যাক্স হয়ে যায় তখন খাদ্য পেটে চলে আসে। খাদ্য পেটে আসার পর খাদ্যের মারপিট শুরু হয়ে যায়। আমাদের পেট শুধুমাত্র খাওয়ার জন্য অপেক্ষা করে না, বরং খাদ্যকে গ্রাইন্ডার মেশিনের মতো পিষে ফেলে। আর এই ইলাস্টিক পাওয়ারের মাধ্যমে পেট খাদ্যকে পিষে ফেলে। পেট ইলাস্টিক পাওয়ারের মাধ্যমে খাদ্যকে এদিক সেদিক ছুঁড়ে ফেলে পিষার জন্য। আর পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যা খুবই বিপজ্জনক। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো খাবারকে ডাইজেশনের উপযোগী করা এবং সেকেন্ড কাজ হলো ডাইজেস্টকে এনজাইম বানানো। বন্ধুরা, পেটের মাসেলসকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বাঁচানোর জন্য মিউক্স রিলিজ করে, যা পেটের মাসেলসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কোনো রিয়াকশান করতে দেয় না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে পেপসিন এনজাইম হয়ে যায়, যা প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে। আর খাদ্যের মধ্যে যত ব্যাকটেরিয়া বা জীবাণু আছে সব পেপসিনের কারণে মরে যায়। এবং তারপর আরেক ধরনের এনজাইম রিলিজ করে যা ফ্যাটসকে এবং কার্বোহাইড্রেট ডাইজেস্ট করার উপযোগী করে তোলে। পেটের মধ্যে খাদ্য
6 থেকে 8 ঘন্টার জন্য থাকে। আর এই 6 থেকে 8 ঘন্টার মধ্যে খাদ্য লিকুইড হয়ে যায়। এই লিকুইডকে কাইম বা খামি বলা হয়। আর এই খামি 6 থেকে 8 ঘন্টা পর চলে যায় স্মল স্টাইমে বা ক্ষুদ্রতন্ত্র। খামি ক্ষুদ্রতন্ত্রে যাওয়ার পর বিল জুস হয়ে যায় এবং প্যানক্রিয়েটেড জুসের সাথে মিক্স হয়ে যায়। বিল জুস তৈরি হয় লিভারে এবং যা জমা থাকে গল ব্লাডারে, এবং বিল জুস ফ্যাটকে ব্রেক করে। বিল জুস গ্রিন কালারের হয়, যার কারণে খামির কালারও গ্রিন হয়। আর প্যানক্রিয়েটেড জুসের ভিন্ন ভিন্ন এনজাইম থাকে, যেটা কার্বোহাইড্রেটকে গ্লুকোজ করে, প্রোটিনকে অ্যামিনো অ্যাসিড করে, ফ্যাটসকে ফ্যাটি অ্যাসিড করে। আর এভাবে আমরা বিলাইয়ের সাহায্যে ফুড থেকে এনার্জি পেয়ে থাকি। ক্ষুদ্রতন্ত্র থেকে কাইম চলে যায় বৃহৎতন্ত্রে। বৃহৎতন্ত্রে আসার সময় ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট রক্তে চলে যায়, আর এই জন্য খামির কালার গ্রিন থেকে ব্রাউন হয়ে যায়। খামিতে এখনও কিছু নিউট্রিয়েন্ট এবং ফাইবার থাকে, আর ফাইবারকে আমরা ডাইজেস্ট করতে পারি না। আর এখানে আমাদেরকে সাহায্য করে মাইক্রোওয়েভস ব্যাকটেরিয়া। আমাদের বৃহৎতন্ত্রের যত বড়, তার পুরোটাই মাইক্রোওয়েভস ব্যাকটেরিয়াতে ভর্তি। বাকি যে নিউট্রিয়েন্টগুলো আছে মাইক্রোওয়েভস ব্যাকটেরিয়াতে, সেগুলোকে ডাইজেস্ট করতে সাহায্য করে। বৃহৎতন্ত্রে আসা পর্যন্ত খামির সব নিউট্রিয়েন্ট এবং পানি চুষে নেওয়া হয়, আর এই খামি হয়ে যায় টাট্টি এবং চলে যায় স্টোরে। এবং বৃহৎতন্ত্রের মধ্যে হলো স্টোরটা। অবশেষে টাট্টির সাথে মিউকাস রিলিজ করে, যাতে করে আমরা টাট্টিকে সহজে বের করতে পারি। বৃহৎতন্ত্রের ফুড খুব ধীর গতিতে ডাইজেস্ট হয়, আর এই জন্য বৃহৎতন্ত্রের পুরোপুরি ডাইজেস্ট হওয়ার জন্য 30 থেকে 40 ঘন্টা সময় লাগে। 30 থেকে 40 ঘন্টা পর টাট্টি চলে যায় রেকটামে, যেখানে টাট্টিকে স্টোর করে। আর যখন রেকটাম ভরে যায়, আমরা ওয়াশরুমে গিয়ে রেকটাম খালি করে ফেলি, আর এভাবে ফুড ডাইজেস্ট হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় সৃষ্টি আমরা। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আল্লাহ ছাড়া এমন নিখুঁত কারিগর আর কে হতে পারে? আমরা যখন অসভ্য জাতি ছিলাম, তখন আমাদের বোধগম্য হয়নি আল্লাহর এই মহিমান্বিত রহস্যের কথা। আর আমরা যখন আধুনিক হলাম, আল্লাহর এই মহিমান্বিত রহস্যের কথা জানতে পারলাম, তখন কিছু সংখ্যক মানুষ আল্লাহকে অস্বীকার করলো, আর বাকিরা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল। আলহামদুলিল্লাহ।